আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমরা আজকের এসিপি প্রেজেন্টস আরও একটা রেকর্ডেড ক্লাসে, অ্যাকাউন্টিংয়ের রেকর্ডেড ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের হাবিব ভাইয়া। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে বিবিএ এবং এমবিএ শেষ করেছি এবং এসিপিতে তোমাদের সাথে আছি অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ইনস্ট্রাক্টর হিসেবে। আমার দীর্ঘদিনের প্রায় 5 থেকে 6 বছরের এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটসদের বিভিন্ন অনলাইন এবং অফলাইন কোচিং সেন্টারে যে পড়ানোর অভিজ্ঞতা, তারই প্রেক্ষাপটে তোমাদেরকে আমি গাইডলাইন দেওয়ার এবং বিভিন্ন ইস্যুস নিয়ে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্সের বিভিন্ন জটিল সমস্যার সমাধান নিয়ে আছি আমি তোমাদের সাথে। সো দেখতে দেখতে আমরা আমাদের যে রেকর্ডেড ক্লাস, যেটা ওয়ান শট ক্লাস চ্যাপ্টার 4 অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের যৌথ মূলধনী কোম্পানির মূলধনের উপরে 2টা পার্ট ইতিমধ্যে আমরা নিয়ে ফেলেছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ আমরা বেশ কিছু কনসেপচুয়াল জিনিসপত্র আমরা পড়ার চেষ্টা করেছি এবং পার্ট 2-তে আমরা বেশ কয়েকটা যেগুলো এই চ্যাপ্টার থেকে আসার মতো এবং এসেছে বিভিন্ন প্রিভিয়াস বোর্ডে, সেরকম সিকিউ সলভ করেছি। এবং আজকের যে পার্ট 3, এই পার্ট 3-তে আমরা হচ্ছে এই চ্যাপ্টার রিলেটেড যত এমসিকিউ আসতে পারে সেগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ। সো আমি আশা করবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা ভালো মতো শুনবা, তাহলে এই চ্যাপ্টার রিলেটেড আর কোনো এমসিকিউ তোমার কোনোদিন সমস্যায় পড়তে হবে না। আইদার অ্যাডমিশন বলো কিংবা এইচএসসি পরীক্ষা বলো, দুটাতে তুমি খুব বেশি ভালো করতে পারবা। সো দেখা যাক আমরা প্রিভিয়াস দুটা ক্লাসে আমরা কি কি করেছি একটা র্যাপ আপ করে দিব, দেন আমাদের যে এমসিকিউ সলভ সেটা আমরা শুরু করে দিব। সো প্রথমে আমরা হচ্ছে শেয়ারের প্রকারভেদ দেখেছি, দেন হচ্ছে আমরা শেয়ারের শ্রেণীবিভাগ দেখেছি, দেন হচ্ছে আমরা শেয়ার কয়ভাবে ইস্যু করতে পারে সেগুলো নিয়ে বৃহৎ আলোচনা করেছি, দেন হচ্ছে আমরা শেয়ার মূলধন নিয়ে কথা বলেছি, রাইট। আমরা হচ্ছে কয় ধরনের শেয়ার মূলধন হতে পারে সেগুলো নিয়ে বৃহৎ আলোচনা করেছি এবং এগুলোর ইমপ্লিকেশনগুলো আমরা সিকিউতে দেখেছি। দেন হচ্ছে আমরা অনেকগুলো সিকিউ প্র্যাকটিস করেছি, প্রায় 5-6টা মতো আমরা সিকিউ সলভ করেছি। দুই একটা তোমাদেরকে হোমওয়ার্কও দিয়েছিলাম। সো আই বিলিভ তোমরা সবাই হোমওয়ার্কগুলো ভালো মতোই করে ফেলেছো। সো আমরা আজকে ডিরেক্ট চলে যাব আমাদের যে এই চ্যাপ্টারের যে এমসিকিউ আছে সেই এমসিকিউগুলোতে আমরা চলে যাব আর দেরি না করে। সো এই ছিল আমাদের লাস্ট ক্লাসে যে আমরা সিকিউ সলভ করেছিলাম সেগুলোর একটা র্যাপ আপ। আমরা আর দেরি না করে আমাদের যে এমসিকিউ সেটাতে আমরা এখন চলে যাব। ওকে, এমসিকিউ সলভ। সো প্রথম যে এমসিকিউটা সেটা আমরা একটু দেখি। এমসিকিউ প্র্যাকটিসে আমরা চলে যাচ্ছি। প্রথম এমসিকিউটা ছিল আত্রাই লিমিটেড। হ্যাঁ, আত্রাই লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের, প্রতিটার মূল্য 10 টাকা, এটা ফেস ভ্যালু, 50,000 শেয়ার নিয়ে নিবন্ধিত হয়েছে, এটা হলো অনুমোদিত মূলধন। কোম্পানি 10,000 শেয়ার ইস্যু করছে, এটা হলো ইস্যুকৃত শেয়ার। 1,20,000 টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করছে। 10,000 শেয়ার ইস্যু করে 1,20,000 টাকা মূল্যের, ঠিক আছে, ভালো মতো বুঝে এই জায়গায়। প্রতিটা 10,000 টাকা শেয়ার মানে প্রতিটা 10 টাকা শেয়ার, টোটাল 10,000 শেয়ার, তাহলে টোটাল 1 লাখ টাকা হওয়ার কথা ছিল। 10,000কে 10 দিয়ে গুণ করে 1 লাখ টাকা হওয়ার কথা ছিল, কিন্তু মেশিনটার প্রাইস পড়ে গেছে 1,20,000। তার মানে শেয়ারগুলোর দাম 10 টাকা ছিল না, 12 টাকা করে ছিল, অধিহার ছিল। অধিহার কত টাকা? ওই যে 20,000। হওয়ার কথা 1 লাখ, হয়ে গেছে 1,20,000, তার মানে বাকি 20,000 অধিহার ছিল। এবার আসো, এবং নগদ 3,90,000 টাকা মূল্যের বিনিময়ে 30,000 শেয়ার ইস্যু করছে। ভালো মতো বুঝো, 30,000 শেয়ার, এটাকে 10 দিয়ে গুণ করলে কত টাকা হয়? 3 লাখ হয়। কত হয়? 3 লাখ হয়। কিন্তু বিনিময় করছে কত টাকা দিয়ে? 3,90,000। তার মানে আরো 90,000 টাকা এক্সট্রা পাইছে না, সেটাকে বলা হয় অধিহার। সেটা অধিহার। তার মানে ওখানে পাইছি 20,000 অধিহার, আর এখানে পাচ্ছি কত বলতো? এখানে পাচ্ছি হলো 90,000 অধিহার, ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের কোয়েশ্চেন অ্যানালাইসিস। এখন কোয়েশ্চেন চাইছে কি সেটা একটু দেখি। কোম্পানির বিলিকৃত মূলধন কত টাকা? কতটুকু তারা বিলি করতে পেরেছে? বিলিকৃত মূলধন কত টাকা হবে একটু বলো। এখানে শেয়ার ছিল কয়টা? এখানে শেয়ার ছিল হলো 10,000। তাহলে 10,000কে আমরা সবসময় যখনই মূলধনের কথা বলবে তখন ফেস ভ্যালু দিয়ে আমাদের গুণ করতে হয়। 10,000কে আমরা 10 দিয়ে গুণ করব। এবার আসো পরবর্তী 30,000 শেয়ার। 30,000 শেয়ারকে আমরা কত দিয়ে গুণ করব? 30,000 শেয়ারকে আমরা গুণ করব 10 দিয়ে, সেম। সো এখানে ছিল 1 লাখ, এখানে ছিল 3 লাখ। টোটাল কত হয়? টোটাল হয় হচ্ছে 4 লাখ। টোটাল হয় হচ্ছে 4 লাখ। এই ছিল আমাদের বিলিকৃত মূলধন এবং আদায়কৃত মূলধন। সো গ নাম্বার, দিস ইজ দ্য, সি নাম্বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। সো আমরা প্রথমটা করে ফেলেছি, এবার আমরা নেক্সটটাতে চলে যাই। নেক্সটটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। উদ্দীপক, এটা সেম উদ্দীপকটাই ছিল। বলা হচ্ছে কোম্পানির মূলধন জাতীয় লাভ। জানো মূলধন জাতীয় লাভ কোনটা? যে অধিহারের কথা বলতেছি আমরা সেটাই মূলধন জাতীয় লাভ, আর যে অবহারের কথা বলি সেটাই মূলধন জাতীয় ক্ষতি। শেয়ার বিক্রয়জনিত যে অবহার সেটা মূলধন জনিত ক্ষতি। তারপর হচ্ছে শেয়ার বিক্রয়জনিত যে অধিহার প্রিমিয়াম সেটা হচ্ছে মূলধন জাতীয় লাভ। তাহলে আমরা একটু আগে ডিসকাস করছিলাম না যে কত টাকা আমার অধিহার ছিল? ভালো মতো দেখো, আবার দেখো। 10,000কে 10 দিয়ে গুণ দিলে 10,000কে 10 দিয়ে গুণ দিলে 1 লাখ হয়। 1 লাখ হয়।
কিন্তু এখানে বলতেছে 1,20,000, তার মানে বাকি 20,000 অধিহার, বাকি 20,000 অধিহার, বাকি 20,000 অধিহার। আবার দেখো 30,000 শেয়ার দিছে, প্রতিটা 10 টাকা করে, হওয়ার কথা ছিল 3 লাখ, কিন্তু ওর কাছ থেকে নিচে কয় লাখ, নিচে হলো 90,000, নিচে হলো 3,90,000, তার মানে এক্সট্রা নিচে কত, 90,000। সো 90 আর 20 যোগ করলে কত হয়, 1,10,000। এটাই হচ্ছে টোটাল অধিহার। আর যে টোটাল যে অধিহার সেটাই হচ্ছে শেয়ার বিক্রয়জনিত, শেয়ার মূলধনজনিত কি বলতো, লাভ, মানে কোম্পানির মূলধন জাতীয় লাভ, শেয়ার ইস্যুর ক্ষেত্রে মূলধনজনিত লাভ। সো এই ছিল আমাদের এমসিকিউ, ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল এটা। মানে ব্যাকগ্রাউন্ড তুমি যদি ভালো মতো না বুঝো, কনসেপ্ট যদি ভালো মতো না বুঝো, এটা একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। এবার আসলে আমরা নেক্সট যে কোয়েশ্চেনটা সেটাতে আমরা চলে যাই। এটা ছিল আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, রাইট? এটা ছিল আমাদের 2 নম্বর কোয়েশ্চেন। এবার আসলে 3 নম্বর আমরা চলে যাই। অবহারে শেয়ার ইস্যু করলে কি হয়? অবহারে শেয়ার ইস্যু করলে কি হয়? অবহার জিনিসটা কি? যখন তুমি কম দামে ইস্যু করতেছো সেটাকে বলা হয় অবহার। একটা জিনিস আমি তোমাকে একটু আগে বলছিলাম যে অবহারে করুক কিংবা অধিহারে করুক, তোমার মূলধনে কোনো চেঞ্জ আসবে না, ঠিক আছে। একটু আগে মানে আগের একটা ক্লাসের লেকচার আমি বলেছি আর কি, তোমাকে পার্টে বলেছি। সেটা কি বলেছিলাম, যে অবহারে করুক আর অধিহারে করুক, তোমার কি চেঞ্জ হবে না, মূলধনের পরিমাণ চেঞ্জ হবে না। তুমি মূলধন 10 টাকা হলে 10 টাকাই লিখবা। বলতেছিলাম না যে মূলধন সবসময় ফেস ভ্যালুতেই হয়, সো অধিহার হোক আর অবহার হোক, মূলধনে কোনো চেঞ্জ হবে না। সো এটা ভুল, শেয়ার মূলধন হ্রাস পাবে, এটা ভুল। তাহলে বাকি দুটো অ্যান্সার কিভাবে একটু দেখি। অসামান্যীকৃত ব্যয় বৃদ্ধি পায়, শেয়ার অবহার হচ্ছে একটা অধিক সম্পদ, ভুয়ো সম্পদ, কাল্পনিক সম্পদ, এটার অপর নাম হলো অসমন্বয়কৃত ব্যয়। সো অসমন্বয়কৃত ব্যয়ের অপর নাম কি, অধিক সম্পদ। কি সম্পদ, অধিক সম্পদ। অপর নাম ভুয়ো সম্পদ, অপর নাম ভুয়ো সম্পদ। অপর নাম হচ্ছে কাল্পনিক সম্পদ। অপর নাম কি, কাল্পনিক সম্পদ। সবগুলো তোমার ভালো মতো জানতে হবে। কাল্পনিক সম্পদ, রাইট? কাল্পনিক সম্পদ, ভুয়ো সম্পদ, অধিক সম্পদ, দ্যাটস ইট। সো অ্যান্সার কি কি হচ্ছে তাহলে, 2 এবং 3। এবার আসো চলতি সম্পদ হ্রাস পাবে কিভাবে। কারণ ধরো একটা শেয়ার 10 টাকা, 100 টাকা করে, তাহলে তুমি 100 টাকা করে পাবা, যদি একটা শেয়ার সেল করে 100 টাকা করে পাবা। কিন্তু তুমি যদি অবহারে সেল করো, তুমি যদি 10 টাকা কম দামে সেল করো, তাহলে তুমি পাচ্ছ কয় টাকা, 90 টাকা। মানে ব্যাংকে জমা হচ্ছে 90 টাকা। কিন্তু এটা যদি 100 টাকা করে সেল করতা, ব্যাংকে 100 টাকাই জমা হইতো। এই অবহারার কারণে তোমার ব্যাংক জমা কমে যাচ্ছে, ব্যাংকে তুমি কম টাকা পাচ্ছ, সেই জন্য চলতি সম্পদ হ্রাস পাবে। সো 2 এবং 3, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আসলে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা সেটাতে আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের কয় নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। এবার আমরা 4 নম্বর কোয়েশ্চেন চলে যাই। ওকে, 4 নম্বর কোয়েশ্চেনে কি চেয়েছে আমরা একটু ভালো মতো কোয়েশ্চেনটা পড়ি। এবিসি কোম্পানি প্রতিটি শেয়ার 10 টাকা করে 8 লাখ অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়েছে, এটা আমরা ভালো মতোই জানি। কোম্পানি 5 লাখ টাকায় শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে, কয় লাখ টাকায়, 5 লাখ টাকায় শেয়ার বিক্রয়ের জন্য ইস্যু করে, এবং 5,50,000 টাকার আবেদনপত্র পায়, রাইট? 5,50,000 টাকার আবেদনপত্র পায়, তার মানে বাকি 50,000 টাকা ফেরত দিয়ে দিতে হবে। অতিরিক্ত আবেদন টাকা সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দিয়ে দিচ্ছে। বলতেছে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানির অনুমোদিত মূলধনের শতকরা কত ভাগ শেয়ার ইস্যু করা হয়, শতকরা কত ভাগ শেয়ার ইস্যু করা হয়, পার্সেন্টেজ বের করতে হবে। টোটাল ইস্যু করছে কত বলো তো, 5 লাখ। টোটাল ইস্যু করছে কত, 5 লাখ। এটা হচ্ছে ইস্যুকৃত। অনুমোদিত ছিল কত, অনুমোদিত ছিল 8 লাখ, তাহলে নিচে হবে 8 লাখ, নিচে হবে 8 লাখ। কত পার্সেন্ট চাইছে না, এটা হবে 100 দিয়ে গুণ, পার্সেন্ট হলে 100 দিয়ে গুণ। তাহলে এটা কাটাকাটি করে কি হয় একটু দেখো, আমি একটু করি, হ্যাঁ। 0 0 দুইটা কাটা যায়, একটা 2টা কাটা যায়, বাকি থাকে কত, একটা 2টা 3টে কাটা যায়, একটা 2টা 3টে কাটা যায়। তাহলে 500কে তুমি 8 দিয়ে ভাগ করো, কত হয় দেখো, 500কে তুমি 8 দিয়ে ভাগ করো, তাই নাকি? বলতেছে অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট সবাইকে ফেরত দিয়ে দিয়েছে, রাইট? ওকে, সো ঠিক আছে, পারফেক্ট। আমরা একটু এবার ভাগ করি, 500 ডিভাইডেড বাই 8 কত হয়, 62.5%। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। বলা হচ্ছে যে কোম্পানির যে অতিরিক্ত কি বলতেছে, যে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে কোম্পানির অনুমোদিত মূলধনের শতকরা কত ভাগ শেয়ার ইস্যু করা হয়, মানে ইস্যুকৃত যে মূলধনটা সেটা অনুমোদিত মূলধন এর কত পার্সেন্ট। এই যে ইস্যুকৃত মূলধনটা অনুমোদিত মূলধন এর কত পার্সেন্ট, দ্যাটস ইট। এভাবে তোমার ক্যালকুলেশনটা করতে হবে। সো 62.5%, এটা ছিল আমার 4 নাম্বার। এবার আসলে আমরা 5 নাম্বারে চলে যাই। এবার আমরা 5 নাম্বারে চলে যাই। 5 নাম্বার কোয়েশ্চেনটা চেয়েছে হলো, এটা ছিল সেম কোয়েশ্চেন, রাইট? এটা ছিল সেম কোয়েশ্চেন, তবে মানে সেম উদ্দীপক, বাট কোয়েশ্চেনটা ডিফারেন্ট ছিল। অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট সবাইকে ফেরত দেওয়া হয়ে গেছে। বলা হচ্ছে অতিরিক্ত আবেদনের শেয়ার সংখ্যা কত, অতিরিক্ত আবেদনের শেয়ার সংখ্যা কত। আচ্ছা বলো, অতিরিক্ত আবেদনের টাকা ছিল কত? অতিরিক্ত আবেদনের টাকা ছিল 50,000। কিভাবে? এই যে ইস্যু করছে 5 লাখ, আবেদন পাইছে 5,50,000, তাহলে অতিরিক্ত কত, অতিরিক্ত ছিল 50,000। অতিরিক্ত আবেদনের টাকা 50,000 টাকা।
প্রতিটা শেয়ারের টাকা ছিল কত? প্রতিটা শেয়ারের টাকা ছিল 10 টাকা। সো তুমি 10 দিয়ে ভাগ করো, 0 কাটা যায়, বাকি থাকে কি 5000। তার মানে 5000 শেয়ার ছিল অতিরিক্ত, 5000 শেয়ার ছিল অতিরিক্ত। 5000কে 10 দিয়ে গুণ করলে এই 50000ই হয়। তার মানে 50000 অতিরিক্ত আবেদনের টাকা পাইছে, মানে কি 5000 শেয়ার এক্সট্রা আবেদন পাইছে। দ্যাটস ইট। এবার আসো 6 নম্বর আমরা চলে যাই। 6 নম্বর আমরা চলে যাই। 6 নম্বর কোশ্চেনটা কি? নিচের কোনটা কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদের অপর নাম কি বলছিলাম? ভুয়ো সম্পদ। কাল্পনিক সম্পদের অপর নাম কি বলছিলাম? অলীক সম্পদ। অলীক সম্পদ। অপর নাম কি বলছিলাম? অসমন্বয়কৃত ব্যয়। অসমন্বয়কৃত ব্যয় অথবা অসমন্বিত ব্যয়, যেটাই বলি না কেন, অসমন্বিত ব্যয়। সবগুলো সিনোনিম, ঠিক আছে? 1 2 3 4 5টা সবগুলো সিনোনিম, ঠিক আছে? কাল্পনিক সম্পদ কোনগুলোকে আমরা বলছিলাম? শেয়ার অবহারকে বলছিলাম, তারপর শেয়ার অবহারের কমিশনকে বলছিলাম, ব্যাংক চার্জকে বলছিলাম, ঠিক আছে? সেখানে কোনটা আছে? শেয়ার অবহার। এগুলা কি? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক। এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ, অস্পর্শনীয় সম্পদ, অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। দ্যাটস ইট, ঠিক আছে? এগুলোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। এবার আসো নেক্সট ওয়ান, 7 নাম্বার। আইপিও, এটা জানা উচিত যারা আমরা ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করি কিংবা অ্যাকাউন্টিং নিয়ে পড়াশোনা করি, যারা শেয়ার নিয়ে ঘাটাঘাটি করি, তাদেরকে এই আইপিও নিয়ে জানা উচিত। এটা ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আইপিও মানে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং, অফার বুল, অফার বুল, ইন্টারনাল বুল। এই যে ইনিশিয়াল পাবলিক অফারিং, দিস ইজ দ্য রাইট অ্যান্সার, ইনিশিয়াল পাবলিক অফারিং। এটা হচ্ছে 7 নাম্বার। এবার আসো 8 নাম্বার আমরা চলে যাই। 8 নম্বরে কি চেয়েছে আমরা একটু ভালো মতো দেখি। মূলধনের ক্ষুদ্র অংশকে, আমি একদম প্রথম পার্ট 1 একদম শুরুর স্লাইড আমি বলে দিয়েছিলাম, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় হচ্ছে শেয়ার, ঠিক আছে? ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার। এখানে স্টক দিছে, আমরা নর্মালি স্টক আমাদের দেশে নাই, ঠিক আছে? আমাদের দেশে নর্মালি স্টক নাই, ঠিক আছে? আমাদের দেশে নর্মালি শেয়ার। সো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বললেই সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা হচ্ছে শেয়ার হিসেবে কাউন্ট করব, ঠিক আছে? মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলে? শেয়ার হিসেবে কাউন্ট করবো। আমাদের দেশে যেহেতু স্টক নাই, এখানে সমান বা অসমান কিছু যেহেতু বলে নাই, তাও আমরা এটাকে শেয়ার হিসেবে কাউন্ট করতে হবে, কারণ আমাদের দেশে কোনো স্টক নাই। এবার আসো পরবর্তী কোয়েশ্চেন। এটা কয় নাম্বার? এটা হলো 9 নাম্বার কোয়েশ্চেন। এটা হলো 9 নাম্বার কোয়েশ্চেন। 9 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু সলভ করি, হ্যাঁ? ওকে, 9 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু দেখি, পড়ি। কি কোয়েশ্চেন চেয়েছে? ম্যাগনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 10,000 শেয়ার নিয়ে অনুমোদন লাভ করে। এটা ছিল অনুমোদিত শেয়ার এবং 10 দিয়ে গুণ করলে এটা বের হবে অনুমোদিত মূলধন। কোম্পানি প্রতি শেয়ার 10% অধিহারে, তার মানে 10 টাকার 10% মানে কি 1 টাকা, টোটাল 11 টাকা করে সেল করছে। 1 টাকা হচ্ছে অধিহার। সো 8,000 শেয়ার ইস্যু করে। কয় হাজার শেয়ার? 8,000 শেয়ার। কোম্পানি 15,000 শেয়ারের আবেদন পাইছে, মানে 7,000 বেশি আবেদন পেয়ে গেছে। অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলো, ওকে, 7,000 ফেরত দিয়ে দিছে। এবার বলতেছে আর্থিক অবস্থার বিপরীতে অধিহারের পরিমাণ কত টাকা। তাহলে অধিহার কাউন্ট করতে হবে কিসের উপরে বলো তো? কাউন্ট করতে হবে যতটুকু তুমি শিফট করতে পারবা মূলধনে, অতটার উপরে। 15,000 শেয়ার আবেদন পাইছো, তুমি কি পুরোটা তুমি মূলধনের স্থানান্তর করতে পারবা? পারবা না তো, কারণ তুমি ইস্যু করছিলে 8,000, বাকি 7,000 ফেরত দিয়ে দিতে হবে। বাকি থাকবে যে 8,000, সেই 8,000-এর উপরে তোমার অধিহার কাউন্ট করতে হবে। সো 8,000-এর উপর অধিহার 1 টাকা করে। কিভাবে? এই যে 10 টাকার 10% হয় হচ্ছে 1 টাকা। সো 8,000 ইন্টু 1 মানে হলো 8,000 টাকা। সো 8,000 টাকা হচ্ছে অধিহার। ইয়েস, ক নাম্বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ক নাম্বার হলো রাইট অ্যান্সার। এবার আসো আমরা নেক্সট ওয়ানে চলে যাই। ওকে, এটা ছিল আমাদের 9 নাম্বার। এবার আসি 10 নাম্বারে। আমরা 10 নাম্বারে। এটা হচ্ছে সেম কোয়েশ্চেন, মানে সেম উদ্দীপক, বাট কোয়েশ্চেনটা একটু ডিফারেন্ট আছে আর কি, হ্যাঁ? ওকে, ম্যাগনা কোম্পানি লিমিটেড। ওকে, এবার আসি নেক্সট ওয়ানে, হ্যাঁ? নেক্সট ওয়ানে কি বললো আমাকে? কোয়েশ্চেনটাতে অতিরিক্ত শেয়ার ফেরত দেওয়া হলো, বুঝলাম। আর্থিক অবস্থার বিপরীতে দায়ের দিকের যোগফল কত হবে? আর্থিক অবস্থার বিপরীতে দায়ের পাশের যোগফল কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। দায়ের পাশের যোগফল কত হবে সেটা আমাকে জানতে চেয়েছে। দায়ের পাশে কি কি যায়, কেউ কি জানো? দায় ও প্রথমে সম্পদের একটা পাশ থাকে, আর একটা পাশ থাকে হচ্ছে দায় ও মূলধনের পাশ, রাইট? দায় ও মূলধন। প্রথমে আমরা অনুমোদিত মূলধন লিখি, তারপরে হচ্ছে ইস্যুকৃত, বিলিকৃত, আদায়কৃত, এগুলো লিখি না? সো এগুলোও কিন্তু ওই পাশের পার্ট, দায়। হ্যাঁ, মূলধনগুলোও কিন্তু এক ধরনের দায়, এগুলোকে বলা হয় অন্তর্দায়। আর যেগুলো আমরা দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় বুঝি, এগুলোকে বলা হয় বহির্দায়। আর মূলধনের যে পার্টটা সেটাকে বলা হয় অন্তর্দায়। সো টোটাল পার্টে কি কি আসে সেটা আমাকে এখানে জানতে হবে। সো দেখো, আমার এখানে হচ্ছে দায়ের পাশে কি কি যায়? অনুমোদিত মূলধন, এগুলো তো আসে না। ইস্যু বিলে আদায়কৃত মূলধন, এটা যায়, ঠিক আছে? আদায়কৃত মূলধনটা যায়। এখানে আদায়কৃত মূলধন কত টাকা? এই যে 8,000 শেয়ার। তাহলে 8,000 শেয়ারকে তুমি 10 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 80,000 হয়। দ্যাটস ইট, 80,000 হয়। এবার আসো, উদ্ধৃত সঞ্চিতি আছে না? উদ্ধৃত সঞ্চিতিতে আমরা কি বসাই? শেয়ার অধিহারের পরিমাণটা বসাই। শেয়ার অধিহার কত টাকা করে? তার মানে 8,000 ইন্টু 1 টাকা করে অধিহার, তাহলে 8,000।
কোনো দীর্ঘমেয়াদী দায় আছে, কোনো স্বল্পমেয়াদী বা চলতি দায় আছে? এগুলো তো কিছুই নাই। তার মানে এখানে কত হয়, 80 আর 8 যোগ করলে 88,000। সো এই হচ্ছে টোটাল তোমার দায়, 88,000 হচ্ছে টোটাল তোমার দায়। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। খ নাম্বার হচ্ছে 88,000, এটা তোমার দায়। এটা ছিল আমাদের 10 নাম্বার। এবার আমরা 11 নাম্বারে চলে যাই। 11 নাম্বারে কি চেয়েছে আমাকে বলো তো? অধিহারে যদি তুমি শেয়ার ইস্যু করো, তোমার কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব পড়বে? আর্থিক অবস্থার বিবরণীতে তোমার কি প্রভাব পড়বে? মূলধন বৃদ্ধি পাবে? না, মূলধন সবসময় সেমই থাকে। মূলধন সবসময় মানে যে অভিহিত মূল্য সেই মূল্যেই থাকে। অধিহার হোক কিংবা অবহার হোক, মূলধন কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? বিলিকৃত মূলধন হ্রাস পাবে? না, মূলধনের কোনো চেঞ্জ হবে না। মুনাফা জাতীয় আয়? না, অধিহার কোনো মুনাফা জাতীয় আয় না। অধিহার হচ্ছে মূলধন জাতীয় আয়। ইয়েস, মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে। আর অবহার হলে মূলধন জাতীয় ক্ষতি বৃদ্ধি পাবে। অধিহার হলে মূলধন জাতীয় আয় বৃদ্ধি পাবে, অবহার হলে মূলধন জাতীয় ক্ষতি বৃদ্ধি পাবে। ওকে, সো আই বিলিভ তোমরা এটা বুঝতে পেরেছো। এটা ছিল আমাদের কয় নাম্বার? 11 নাম্বার। এবার আসো আমরা 12 নাম্বারে চলে যাই। 12 নম্বরে চলে যায়। শেয়ার অবহার কি ধরনের সম্পত্তি? একটু আগেই বলতেছিলাম, শেয়ার অবহার কোন ধরনের সম্পত্তি বলতো? এটা একটা অলিক সম্পদ, এটা একটা ভুয়া সম্পদ, এটা একটা অসমন্বয়কৃত ব্যয়, এটা একটা কাল্পনিক সম্পদ, এটা একটা অসমন্বিত ব্যয়। সবগুলো সিনোনিম, সবগুলা সিনোনিম। কি কি সম্পদ বললাম? কাল্পনিক সম্পদ, ভুয়া সম্পদ, অলিক সম্পদ, অসমন্বয়কৃত ব্যয়, অসমন্বিত ব্যয়, সবগুলো সেম। সো শেয়ার অবহার আমাদের এখানে কোনটা আছে? এই যে অলিক সম্পদ আছে, অলিক সম্পদ হবে অ্যান্সার। অস্পর্শনীয় কোনগুলা? প্যাটেন্ট, ট্রেডমার্ক, সুনাম, ঠিক আছে? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলোকে বলা হয় অস্পর্শনীয় সম্পদ। স্থায়ী সম্পদ আমরা জানি, দালান কোঠা, তারপর হচ্ছে আসবাবপত্র, মেশিন, এগুলো হচ্ছে স্থায়ী সম্পদ। আর চলতি সম্পদ কোনগুলো? দেনাদার, ব্যাংক জমা, এগুলো আমরা সবাই জানি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি না। এবার আসলে আমাদের 13 নম্বরে আমি চলে যাই। 13 নম্বর কোয়েশ্চেনটাতে আমি চলে যাই। বলা হচ্ছে এক্স কোম্পানি 10% অধিহারে শেয়ার ইস্যু করছে। 10% অধিহারে শেয়ার করা ইস্যু করার পরে 1,10,000 টাকা পাইছে। টোটাল পাইছে কত? 1,10,000 টাকা। 10% অধিহারে ইস্যু করার পরে, ভালো মতো বুঝো। তার মানে এই টাকার সাথে অধিহারও যুক্ত আছে, মেন মূলধনও যুক্ত আছে, অধিহারও যুক্ত আছে, কারণ টোটাল এত টাকা পাইছে বলতেছে, মোট পাইছে এত টাকা। পরিশোধিত মূলধনের পরিমাণ কত? মানে অধিহার বাদ দিয়ে বাকি টাকা কত ছিল। তার মানে মানে যদি আমরা মূলধনকে 100% ধরি, পরিশোধিত মূলধনকে 100% ধরি, 10% যদি আমি অধিহার ধরি, তার মানে টোটাল আমার কত? 110% টোটাল। তার মানে এই সেই টোটাল টাকাই তো 110। তার মানে তুমি 1,10,000 টাকাকে তুমি 110 দিয়ে ভাগ করো, কারণ এটা মোট 110 ভাগের জন্য অধিহার সহ এখানে যুক্ত আছে। কিন্তু তোমার অধিহার দরকার নাই, তোমার দরকার আছে শুধু এই মূলধনের পরিমাণ। তার মানে তুমি 100 দিয়ে গুণ করো। আবার কত আসে একটু দেখো, যা আসে তাই। 0 0 কাটা যায়, 11 একে 11, বাকি থাকে কয়টা? 1 2 3 4টা শূন্য, 1 2 3 4টা শূন্য। 10,000, 10,000কে তুমি 10 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? 1 লাখ। 10,000কে 10 দিয়ে গুণ করলে হয় 1 লাখ। ইয়েস, 1 লাখ টাকা হচ্ছে তোমার পরিশোধিত মূলধন। 1 লাখ টাকা পরিশোধিত মূলধন হয়েছে কি হয় না? তুমি কেমনে বুঝবা? 1 লাখ টাকার উপরে তুমি 10% অধিহার বের করো, দেখো 10,000 টাকা হয়, তাহলে 10,000-এর সাথে তুমি 1 লাখ যোগ করো, ওই 1,10,000 টাকাই হবে। তার মানে ঠিক আছে, রাইট, কোনো ভুল নাই। সো 1 লাখ টাকা হবে তোমার পরিশোধিত মূলধন। দ্যাটস ইট। এবার আসলে আমরা 14 নম্বরে চলে যাই। আমরা 14 নম্বরে চলে যাই। কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র সমান, দেখছো এখানে কিন্তু সমান বলেই দিচ্ছে। সমান বলুক আর না বলুক, না বললেও তুমি কি বলবা? এটাকে স্টক মানে শেয়ার বলবা, বললে তো এটা শেয়ারই বলবা। আর যদি অসমান বলে তখন কিন্তু আবার তুমি এটা কি বলে ফেলবা? স্টক বলবা, ঠিক আছে? সো আমাদের এখানে এটা কি হবে বলতো? এটা হবে শেয়ার। এটা কি হবে? এটা হবে হচ্ছে আমাদের শেয়ার। সো এটা হচ্ছে আমাদের 14 নম্বর অ্যান্সার। এবার হলো 15 নম্বর আমরা চলে যাই। 15 নম্বরে কি কোয়েশ্চেন করেছে? 15 নম্বর আমাদের কোয়েশ্চেন করেছে হলো, 15 নম্বরে কোয়েশ্চেন করেছে শেয়ার ইস্যু করা যেতে পারে। শেয়ার কয়ভাবে ইস্যু করা যায়? একটু আগে বলছিলাম না, মানে ফার্স্ট আমাদের যে পার্ট ছিল সেই পার্টের মধ্যে আমরা বলেছিলাম না, শেয়ার ইস্যু করতে পারে 3 ভাবে, সমহারে, অধিহারে এবং অবহারে। এই কয়ভাবে কি ইস্যু করা যায় বলতো? শেয়ার ইস্যু করা যায়। সেখানে কি আছে? সমাহার মানে কি? লিখিত মূল্যের সমান। অধিহার মানে কি? লিখিত মূল্য থেকে বেশি। অবহার মানে কি? লিখিত মূল্য থেকে কম। লিখিত মূল্য থেকে কম মূল্যে মানে অবহার, এটা সম্ভব, এটা সম্ভব। লিখিত মূল্য অপেক্ষা বেশি মানে হচ্ছে অধিহার, এটাও সম্ভব, এটাও সম্ভব, এটাও সম্ভব। লিখিত মূল্যের সমান মূল্য মানে সমাহার, এটাও সম্ভব। সো 1 2 3, দ্য রাইট অ্যান্সার 1 2 and 3। আই বিলিভ তোমাদের সবাইকে আমি এটা বুঝাতে পেরেছি। এবার আমরা নেক্সটটাতে চলে যাই। হ্যাঁ, আমাদের যে 16 নম্বর এমসিকিউ সেটাতে আমরা চলে যাই। হোয়াট ইজ দিস? 16 নম্বর আমরা চলে যাই। ওকে, 16 নম্বর আমরা চলে যাই। আমাদের আর বেশি নাই, আমাদের 3-4টা এমসিকিউ আছে, তারপরে আমরা
মোটামুটি এই চ্যাপ্টারের সব এমসিকিউ আমাদের শেষ হয়ে যাবে। এবার আসো, অবহারে শেয়ার ইস্যুকরণের সর্বোচ্চ হার কত, এটা তোমরা হয়তো সবাই জানো না। একটা রুলস আছে, নিয়ম আছে যে সর্বোচ্চ 10% পর্যন্ত ও ডিসকাউন্টে সেল করতে পারবে, এর চাইতে বেশি ডিসকাউন্টে সেল করতে পারবে না। বাট প্রিমিয়ামের ক্ষেত্রে কোনো এরকম ফিক্সড নাই, তুমি তোমার ইচ্ছে মতো প্রিমিয়াম তুমি সেল করতে পারো, ঠিক আছে। অনেকগুলো শেয়ারের দাম 10 টাকা, কিন্তু বাজারে সেল হচ্ছে 500, 600, 700 টাকায় সেল হচ্ছে, এরকম কিন্তু শেয়ার অনেকগুলো আছে। সো অধিহারের ক্ষেত্রে কোনো লিমিট নাই, কিন্তু অবহারের ক্ষেত্রে একটা লিমিট আছে, সেই লিমিটটা হলো 10%। সেই লিমিটটা কি বলতো? 10%। এগুলো সবগুলো বিভিন্ন বোর্ডে 2024 সালে আসা কোয়েশ্চেনগুলো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, তাহলে তোমরা একটা আইডিয়া পাবা যে বোর্ডে কেমন কোয়েশ্চেন হয়, একই সাথে প্র্যাকটিসও তোমাদের হয়ে গেল। সো অবহারে শেয়ার ইস্যুকরণের সর্বোচ্চ হার হলো 10%। এটা ছিল আমাদের 16 নাম্বার। আমরা 17 নাম্বারে কি ছিল একটু দেখি, আমাদের 17 নাম্বারে কি ছিল একটু দেখি। ওকে, আমরা 17 নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি, অ্যান্সার করি। এটা কিন্তু ঢাবিতে আসা একটা কোয়েশ্চেন 16-17 সেশনে। আমরা হচ্ছে শুধু আমরা যখন পড়াই, আমাদের ক্লাসে যখন পড়াই, তখন শুধু যে আমরা এইচএসসিকে ফোকাস করে পড়াবো ব্যাপারটা এমন না। আমরা সব সময় আমাদের যে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে আসা বিভিন্ন কোয়েশ্চেন আমরা একই সাথে তোমাদেরকে সলভ করে দিব, যেন তোমরা ইউজ টু হয়ে যাও, যেন তোমাদের যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতে হবে তখন যেন তোমাদের কষ্ট না হয়, তোমাদের যেন প্রেশার একটু রিলিফ হয়, সেটার জন্য আমরা আগে থেকে তোমাদেরকে ওভাবে ইউজ টু করে ফেলবো। সো দেখা যাক আমাদের এই কোয়েশ্চেনটা কি আসছে। XYZ কোম্পানি 1 লক্ষ টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করছে। তাহলে শেয়ার ইস্যু করছে, সেটার জন্য ঋণ পরিশোধ, সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবে। বলা হচ্ছে এতে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে, ভালো মতো বুঝো। যখনই একটা জিনিস মাথায় রাখতে হবে তোমাকে, যখনই শেয়ার ইস্যু করা মানে মূলধন বেড়ে যাওয়া, এই জিনিসটা তুমি মাথায় রাখবা। শেয়ার ইস্যু করা মানেই মূলধন বেড়ে যাওয়া, শেয়ার ইস্যু করা মানে মূলধন বেড়ে যাওয়া। তার মানে শেয়ার ইস্যু করছে, মূলধন বাড়বে। আর এই শেয়ার ইস্যুটা কি জন্য করছে? দায় পেমেন্ট করার জন্য, ঋণ পরিশোধ করার জন্য। তাহলে ঋণ যদি পরিশোধ করে দেয়, দায় কমে যাবে না? তার মানে দায় কমে যাবে, ডেবিট, মূলধন বেড়ে যাবে, ক্রেডিট। সো এই লেনদেনের ফলে এটাই হচ্ছে, মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, ক্রেডিট, দায় কমে যাবে, ডেবিট। সো দেখো এটা অ্যান্সার আছে কিনা, আমাদের কোথায় কোথায় আছে দেখো। এখানে সম্পদের সাথে কোনো কানেকশন নাই, সম্পদ কোনো কানেকশন নাই। তারপর হচ্ছে দায় বৃদ্ধি, দায় হ্রাস, না, দুইটা দায় হবে না, যেহেতু এখানে শেয়ার ইস্যু করছে মূলধন আসবে, ইয়েস, মালিকানা সত্ত্ব বাড়বে আর দায় হ্রাস পাবে, যেহেতু পেমেন্ট করে দিচ্ছে দায় হ্রাস পেয়ে যাবে। আর যেহেতু মালিকানা শেয়ার ইস্যু করছে, সব সময় এই জিনিসটা মাথায় রাখবা, যতদিন তুমি অ্যাকাউন্টিংয়ে পড়ো, ফাইন্যান্সে পড়ো, কমার্সে পড়ো, ততদিন এই জিনিসটা মাথায় রাখবা। শেয়ার ইস্যু করা মানে মূলধন বেড়ে যাওয়া, লভ্যাংশ দেওয়া মানে মূলধন কমে যাওয়া, এই জিনিসটা মাথায় রাখবা। শেয়ার ইস্যু করা মানে মূলধন বেড়ে যাওয়া, লভ্যাংশ দেওয়া মানে মূলধন কমে যাওয়া, এই দুইটা জিনিস মাথায় রাখবা আজীবন, ঠিক আছে। এবার আসো নেক্সট ওয়ান, 18 নাম্বার আমরা চলে যাই। 18 নাম্বার হচ্ছে একটি কোম্পানি বিনামূল্যে, ভালো মতো দেখো ওয়ার্ডটা, ভেরি ক্রুশাল ওয়ার্ড, বিনামূল্যে বর্তমান যারা শেয়ার হোল্ডার আছে তাদেরকে 5:1 অনুপাতে নতুন শেয়ার বিতরণ করলো, ঠিক আছে। বন্টনকৃত এই শেয়ারকে বলা হয়, বন্টনকৃত এই শেয়ারকে কি বলা হয়, ভালো মতো দেখো। যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার আছে তাদেরকে শেয়ার দিচ্ছে, কিন্তু সেটা ছিল বিনামূল্যে। বিনামূল্যে কাদেরকে শেয়ার দেওয়া হয় জানো? ভালো মতো এদিকে দেখো। সাধারণ শেয়ার কি? সাধারণ শেয়ার মানে নতুন শেয়ার ইস্যু করতেছে, ওদের কাছ থেকে টাকা নিবে, এখানে বিনামূল্যের কোনো কথা নাই। সাধারণ শেয়ার ইস্যু করাই কিসের জন্য? টাকা কালেকশনের জন্য, ঠিক আছে, এখানে কোনো বিনামূল্য হয় না, সো এটা হবে না। অগ্রাধিকার শেয়ারও সেম, অগ্রাধিকার শেয়ার ইস্যু করে কিসের জন্য? টাকার জন্য, এখানে এই দুটো অপশনে আসবে না। এবার আসো রাইট শেয়ারের কথা আমি বলি। রাইট শেয়ার মানে হচ্ছে যারা বর্তমান শেয়ার হোল্ডার আছে তাদেরকে শেয়ারটা দেয়, তার মানে এটা মিলছে, কিন্তু কথা হচ্ছে এটা বিনামূল্যে দেয় না, এটা এক্স্যাক্টলি সাধারণ শেয়ারের মতোই। যারা বর্তমান শেয়ার হোল্ডার আছে তাদের কাছে শেয়ার ইস্যু করে, শেয়ার সেল করে, যে শেয়ার এটা নাও, তুমি আমাকে টাকা দাও। বাট ওদেরকে প্রেফারেন্স দেয় কেন? কারণ ওরা আগের শেয়ার হোল্ডার, এটার জন্য। নতুন শেয়ার যখন ইস্যু করতে যায় তখন যারা বর্তমান শেয়ার হোল্ডার আছে তাদেরকে প্রায়োরিটি দেয়, এটাই হচ্ছে রাইট শেয়ার, কিন্তু এটা টাকা দিয়েই ইস্যু করে, টাকা দিয়ে সেল করে। কিন্তু বোনাস শেয়ারে কোনো টাকা লাগে না, কেন? কারণ যারা শেয়ার হোল্ডার আছে, শেয়ার বর্তমান আছে, তাদেরকে বোনাস দেয়, কারণ তারা লাভের অংশ বাবদ তাদেরকে বোনাস দেয়, ওটার জন্য কোনো টাকা নেয় না। উল্টা তাদেরকে টাকা দেওয়ার যে কথা, শেয়ার হোল্ডারদেরকে যে লভ্যাংশ দেওয়ার কথা, সেটা ক্যাশ টাকার পরিবর্তে এই শেয়ারটা দিয়ে দেয়, ওদের থেকে কোনো টাকা নেয় না। সো বোনাস শেয়ার হবে দ্য রাইট অ্যান্সার। ভেরি ক্রুশাল একটা জিনিস পড়ালাম এখানে, ঠিক আছে। এটা ভালো মতো কয়েকবার করে তুমি এটা রিপিট করে এটা দেখবা, ঠিক আছে। সো বোনাস শেয়ার হবে কেন? কারণ এটা বিনামূল্যে, এটাতে কোনো টাকা থাকে না, বাকি সবগুলোতে টাকা কালেকশন করে, ঠিক আছে। সো এটা হবে আমাদের অ্যান্সার, বোনাস শেয়ার। দেন লাস্ট ওয়ান, 19 নাম্বার, মেবি দিস ইজ দ্য লাস্ট ওয়ান, রাইট? ইয়েস, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের শেষ, বাট এটা একটু ক্রিটিক্যাল, একটু ভালো মতো আমাদের চিন্তা করতে হবে। সো আমরা একটু দেখি এই কোয়েশ্চেনটাতে কি আমাদের থেকে চেয়েছে, আমরা সেটা একটু দেখি। ওকে,
বলা হচ্ছে যমুনা কোম্পানি 1997 সালের 1 জানুয়ারি তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটা 100 টাকা করে, টোটাল 25,000 সাধারণ শেয়ার। সো 25,000 সাধারণ শেয়ার 100 টাকা করে কত হয়? 25 লাখ টাকা, রাইট? এবার আসো, প্রথম বছর কোম্পানি 7,000 শেয়ার মোট 8,40,000 টাকায় এবং 8,000 শেয়ার মোট 6,80,000 টাকায় বিলি করে। বলা হচ্ছে শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়েছে। শেয়ার প্রিমিয়াম মানে শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা? শেয়ার অধিহারের পরিমাণ কত টাকা সেটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে? দেখো এখানে 7,000 শেয়ার ইস্যু করছে না, কত টাকা দিয়ে? 8,40,000 দিয়ে। 7,000 শেয়ার 8,40,000 কেন ভাই? 7,000 শেয়ার তো প্রতিটা 7,000 শেয়ার তো প্রতিটা হওয়ার কত টাকা করে? প্রতিটা ফেস ভ্যালুতে 100 টাকা করে। তাহলে হওয়ার কথা ছিল 7 লাখ, হওয়ার কথা ছিল কত? 7 লাখ, কিন্তু পাইছি কত? 8,40,000। তার মানে বাকি যে ডিফারেন্সটা সেটা কি? সেটা হলো আমার অধিহার। বেশি টাকায় আমি সেল করতে পারছি, 1,40,000 টাকা হচ্ছে অধিহার। পরেরটাতে আসো, পরেরটাতে কি কাহিনী হয়েছে জানো? পরেরটাতে হয়েছে হলো 8,000 শেয়ার দিয়ে পাইছে 6,80,000, কিন্তু 8,000 শেয়ার 100 টাকা করে, হওয়ার কথা ছিল কত? হওয়ার কথা ছিল 8 লাখ, হওয়ার কথা ছিল 8 লাখ, কিন্তু পাইছি 6,80,000, কম পাইছি না? মানে আমার ডিসকাউন্টে সেল করা লাগছে, মানে ডিসকাউন্টে সেল করা লাগছে। কয় লাখ ডিসকাউন্ট? 1,20,000 টাকা ডিসকাউন্ট। কিন্তু আমাকে ডিসকাউন্টটা চাই নাই, ডিসকাউন্ট চাইলে এর অ্যান্সার হইতো। আমাকে চাইছে প্রিমিয়াম অধিহার 1,40,000। ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। 1,40,000 হবে আমাদের রাইট অ্যান্সার। সো মোটা দাগে এটা ছিল আমাদের দ্য ফাইনাল এমসিকিউ। অ্যান্ড ওভারঅল এই চ্যাপ্টার রিলেটেড যতগুলো এমসিকিউ আসতে পারে, যত অ্যাঙ্গেল থেকে এমসিকিউ আসতে পারে, সবগুলো এমসিকিউ আমাদের তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। ওকে, সো আই বিলিভ এর থেকে বাইরে এগুলো ভালো মতো প্র্যাকটিস করলে এর থেকে আর টাফ কোনো এমসিকিউ আসার কথা না। তারপরেও তোমাদের যে বই আছে, বই থেকে তোমরা আমি যে ক্লাসগুলো করালাম এখান থেকে তুমি প্র্যাকটিস করে ফেলতে পারো বেটার এক্সপিরিয়েন্সের জন্য, বেটার রেজাল্টের জন্য তুমি সেটা প্র্যাকটিস করে নিতে পারো। সো মোটা দাগে এই ছিল আমাদের এই পুরো চ্যাপ্টার জুড়ে আমাদের যে কনসেপ্ট এবং আমাদের যে সিকিউ এবং আমাদের যে এমসিকিউ, আমরা একই সাথে এইচএসসি তে আসা বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করেছি এবং একই সাথে বিভিন্ন বোর্ডে আসা এমসিকিউ, একই সাথে ঢাকা ইউনিভার্সিটিতে আসা এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ইয়ারের এমসিকিউ আমরা সলভ করেছি। সো এই হচ্ছে আমাদের মোটা দাগে আমাদের প্যাটার্ন, আমরা কিভাবে পড়াই। আগে কনসেপ্ট ক্লিয়ার করি প্রত্যেকটা চ্যাপ্টারে, সেটা যে চ্যাপ্টারই হবে হোক, যত কনসেপ্ট লাগে তোমার এইচএসসির জন্য এবং অ্যাডমিশনের জন্য সব আমরা কভার করব এবং একই সাথে যত সিকিউ আসতে পারে, যত অ্যাঙ্গেল থেকে সিকিউ আসার চান্স আছে সবগুলো আমি তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে, এবং একই সাথে যত অ্যাঙ্গেল থেকে এমসিকিউ আসতে পারে এবং এসেছে সেগুলো আমরা এখানে প্র্যাকটিস করাই। একই সাথে তোমার বোর্ডের এমসিকিউ প্র্যাকটিস হয়ে যায়, একই সাথে ইউনিভার্সিটিতে আসা এমসিকিউ তোমার প্র্যাকটিস হয়ে যায়, একই সাথে একটার মধ্যে তুমি অনেক কিছু এখানে পেয়ে যাচ্ছ। সো এটা হচ্ছে তোমার সুবর্ণ সুযোগ। সো আমাদের বিভিন্ন সময় আমাদের পাওয়ার প্লে চলমান থাকে, আমাদের ওয়েবসাইট ভিজিট করলে দেখবা www.bondibarsa.education। ওখানে গেলে তুমি আমাদের যে চলমান যে কোর্সগুলো আছে সেগুলো পেয়ে যাবা। আমাদের কয়দিন পরেই আমাদের বিভিন্ন এইচএসসি 26 ব্যাচ এবং 27 ব্যাচের জন্য আমাদের কোর্স আসতেছে অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স ম্যানেজমেন্ট মার্কেটিংয়ের জন্য, সেগুলোরই তোমরা আপডেট পেয়ে যাবা। আপডেট পাওয়ার জন্য অবভিয়াসলি যুক্ত হইতে হবে আমাদের যে আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা যে ফেসবুক গ্রুপ এবং আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা যে আমাদের পেজ আছে ফেসবুক পেজ, সেখানে তুমি যদি কানেক্টেড থাকো, এবং আর্টস অ্যান্ড কমার্স পাঠশালা আমাদের ইউটিউব চ্যানেল আছে, এগুলোতে যদি তুমি কানেক্টেড থাকো, অলওয়েজ আমাদের ডেইলি যে ভিডিওগুলো আপলোড হয় বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন টপিকের, সেগুলো তুমি সবসময় সাবস্ক্রাইব করে রাখলে, লাইক দিয়ে রাখলে তোমার কাছে সবসময় আগে চলে যাবে, তাহলে তুমি বেনিফিটেড হবা। সো সামনে আমাদের বেশ কিছু প্রজেক্ট আছে, সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবা, তাহলে এগুলোর যে বিস্তারিত ব্যাখ্যা সেগুলো তুমি পেয়ে যাবা। আমাদের কারেন্টলি একটা মিশন ডিইউএফবিএস নামে একটা কোর্স চলমান আছে, যেগুলো হচ্ছে যারা 25 ব্যাচ যারা সামনে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে, ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিবে, তাদের জন্য একটা কোর্স চলমান আছে। সো তোমরা যারা তোমাদের বন্ধু বান্ধব বা সিনিয়র যারা আছে বা যারাই 25 ব্যাচে যারা এই পরীক্ষা দিবে, তাদেরকে তোমরা সাজেস্ট করতে পারো যেন আমাদের এই মিশন এফবিএস এ একটা বেটার রেজাল্টের জন্য, বেটার সার্ভিস পাওয়ার জন্য তারা যেন এখানে এনরোল হয়ে যায়। সো এই ছিল আমাদের চ্যাপ্টার 4 জুড়ে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারের ওভারঅল যে টপিকগুলো, সেগুলো নিয়ে আমি ডিসকাস করার চেষ্টা করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম আরও একটা কোনো একটা চ্যাপ্টারের যে ভিডিও নিয়ে বা এই ওয়ান শট ভিডিও নিয়ে আমি চলে আসবো। সো কোন চ্যাপ্টারটা তোমরা চাও, কোন চ্যাপ্টারটা তোমাদের সমস্যা, কোনটাতে নিয়ে ওয়ান শট ভিডিও দিলে বা ক্লাস দিলে তোমরা উপকৃত হবা, সেগুলো হচ্ছে তোমরা কমেন্ট করে জানাই দিবা, তাহলে আমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে নেক্সট যে ভিডিওগুলো তোমরা যেটাতে বেশি আগ্রহী সেটাই আমরা নিয়ে আসার চেষ্টা করব। সো তোমাদের সবাইকে লট অফ থ্যাঙ্কস টু অল অফ ইউ যারা একদম পার্ট 1 পার্ট 2 পার্ট 3 শেষ পর্যন্ত দেখেছো।
তোমাদের সবাইকে লট অফ থ্যাঙ্কস অ্যাগেইন এসিপির সাথে থাকার জন্য, আর্টস অ্যান্ড কমার্স পাঠ সাথে থাকার জন্য। তোমাদের সবার সাথে দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।